নমস্কার বন্ধুরা, কংগ্রেস কি ঘুরে দাঁড়াচ্ছে? আমি জানি আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা থাকবেই। আমি জানি আপনাদের মধ্যে অসংখ্য মানুষ জানতে চান, বুঝতে চান যে কংগ্রেস কি আমাদের দেশের জাতীয় রাজনীতিতে এবং বিভিন্ন রাজ্যের রাজ্যস্তরীয় রাজনীতিতে আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে কিনা, কংগ্রেস কি আবার তার স্বমহিমায় উজ্জ্বল হতে চলেছে কিনা, কংগ্রেসের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল আর কতটা স্তিমিত, সে সমস্ত ব্যাপারে আপনাদের জানার আগ্রহ খুব বেশি আমি জানি। আর সেই জানি বলেই এই ভিডিওটা মূলত কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে কিনা, কংগ্রেস আবার আগের জায়গায় ফিরে পাচ্ছে কিনা সেই ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বরাদ্দ করলাম। এ ব্যাপারে প্রথমে বলে রাখি যে এক কথায় যে উত্তর হ্যাঁ অথবা না, এই এক কথায় উত্তর আপনারা দিতে পারেন। আপনাদের যদি মনে হয়, ভিডিওর শুরুতে আপনারা কমেন্ট দিয়ে দেবেন, কারোর যদি মনে হয় যে কংগ্রেস ঘুরে দাঁড়াতে শুরু করেছে তাহলে হ্যাঁ লিখে দিতে পারেন। কারোর যদি মনে হয় যে না, এটা শুরু করেনি এবং এটা সম্ভব না, তারা না লিখতে পারেন। কিন্তু আমি এটা নিয়ে আলোচনা আর একটু বেশি করব। প্রথমত হলো, আমাদের দেশে যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি উদারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের স্বীকৃতি রয়েছে। স্বাধীনতার আগে এবং স্বাধীনতা পরবর্তী সময়েও কংগ্রেস অনেক উদার রাজনৈতিক দল। কংগ্রেসের উদারতা কীরকম এটা বুঝতে হলে আপনাকে কংগ্রেসের দিকে একবার আমার কথাগুলির সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নেবেন। কংগ্রেস এমন একটা দল যে দলের মধ্যে সেই দলের কর্মী নেতারা মন খুলে কথা বলতে পারে, নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, নিজের মনের ক্ষোভ থাকলে, বিক্ষোভ থাকলে, সমালোচনা নিন্দা করার ইচ্ছা থাকলে সেটাও সে প্রকাশ করতে পারে। এই যে সুবিধাটা, এই সুবিধাটা স্বাধীনতার আগেও ছিল, স্বাধীনতার পরেও। এবং এই সুবিধা ভারতবর্ষে কংগ্রেস ছাড়া আর কোনো দলের মধ্যে এতটা বেশি উদারতা, উদার মনোভাব, উদার পরিবেশ আর কোনো দলের মধ্যে দেখা যায়নি। বাকি দলগুলির মধ্যে বিজেপি এবং সিপিআইএম, এই দুটো দল রক্ষণশীল দল হিসেবে পরিচিত এবং এরা কট্টরবাদে বিশ্বাসী দল হিসেবে তারা পরিচিত। এই দলগুলো অনেকটা উদার দল হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেস, অনেকটা উদারপন্থী দল হিসেবে আপনার সমাজবাদী পার্টি বা লালু প্রসাদের আরজেডি, এই দলগুলো সমাজবাদী দল, খানিকটা বামপন্থী দল হিসেবে অনেকের কাছে পরিচিত হলেও মূলত তারা উদারনৈতিক দল। ওই দলগুলোর মধ্যে কর্মীরা, নেতারা, সমর্থকরা তাদের দলের ভেতরের মনের ভাব তাদের মনের ভাব দলের ভেতরে প্রকাশ করার অবাধ স্বাধীনতা না হলেও অনেকটা স্বাধীনতা ভোগ করে। কিন্তু অবাধ স্বাধীনতা কংগ্রেসের মধ্যে রয়েছে। এই যে অবাধ স্বাধীনতা, একে নিন্দা করা হয়, একে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলতা হিসাবে। অর্থাৎ কংগ্রেস একটা বিশৃঙ্খল দল, কংগ্রেস একটা উচ্ছৃঙ্খল দল। এর মধ্যে কোনো নিয়ম নাই, নিষ্ঠা নাই, যে যা খুশি তা বলে, যার মতন মানে গো অ্যাজ ইউ লাইক, ডু অ্যাজ ইউ লাইক, এইরকম একটা পরিবেশ। এইরকম বলে এটাকে নিন্দার দৃষ্টিতে দেখা হয়। কিন্তু গত 10 বছরে ভারতবর্ষের মানুষ, একটা বিশাল সংখ্যক মানুষ, তারা এই জিনিসটারই অভাব বোধ করেছে। কেন? কারণ এই 10 বছরের মধ্যে তারা এত কট্টরবাদ দেখেছে, এত বেশি আপনার রক্ষণশীলতা দেখেছে, যার ফলে তাদের মনের মধ্যে ওই উদারপন্থী যে অবস্থাটা, সেটা ফিরে পাওয়ার একটা তাগিদ শুরু হয়েছে। এটা কীরকম? এটা হয়েছে এই কারণে যে দেখা গেছে গত 10 বছরের মধ্যে কেউ যদি সরকারের সমালোচনা করেছে, কেউ যদি শাসক দলের সমালোচনা করেছে, তাহলে তাকে খুব সহজেই তাকে দেশদ্রোহী বলা, তাকে আপনার হিন্দু বিদ্বেষী বলা, হিন্দু বিরোধী বলা, সে হিন্দু হলেও তাকে হিন্দু বিদ্বেষী বলে দেওয়া, সে হিন্দুত্ববাদী হলেও তাকে হিন্দু বিদ্বেষী, হিন্দু বিরোধী, অথবা তাকে মুসলমানের দালাল অথবা অন্য কারোর দালাল ইত্যাদি বলে দেওয়া। এটা একটা প্রচলন হয়ে গেছে। এই প্রচলন হয়ে যাওয়ার ফলে শুধু যে কংগ্রেস থেকে বিজেপিতে আসা, কংগ্রেস বা অন্য দল থেকে শাসক দলে আসা মানুষরাই যে অস্বস্তি বোধ করেছে তা না, এই দলের ভেতরে, এই দলের মধ্যে বড় হওয়া অনেক মানুষ, যারা এই দলের আদর্শকেই গ্রহণ করে নিষ্ঠার সঙ্গে দলের ভেতরে থেকে দলের কাজ করে এসেছিলেন, তাদের মধ্যে অনেকের যেন দম বন্ধকর অবস্থা তৈরি হয়েছে। কারণ
যত ভুলই হোক না কেন, যত দোষই হোক না কেন, যত অন্যায়ই হোক না কেন, যদি সেইটা সেই ব্যক্তি করে থাকে যে ব্যক্তির কাছে ক্ষমতা রয়েছে দলের অথবা সরকারের, তাহলে তার কোনোভাবেই সমালোচনা করা যাবে না। দলের ভেতরে তো সমালোচনা করার সমস্ত রাস্তা বন্ধ, কোনোভাবেই সমালোচনা, নিন্দা ইত্যাদি করা যাবেই না। দলের বাইরে তো প্রশ্নই আসে না। আর মানুষের যে স্বাভাবিক প্রবৃত্তি, এই যে প্রকৃতি যেভাবে মানুষকে তৈরি করেছে, সেই নিয়মকে যদি আমরা দেখি একবার, তাহলে দেখব মানুষ তার পরিবারের মধ্যে পর্যন্ত, নিজের পরিবারের মধ্যে পর্যন্ত মানুষ সব কিছুকে মুখ বেঁধে মেনে নেয় না, সমালোচনা করে। নিজের বাবার পর্যন্ত সমালোচনা করে। বাবার কোনো সিদ্ধান্ত যদি তার সন্তানের যদি পছন্দ না হয়, তাহলে বাবার কাছে মার্জিতভাবে হলো তার সমালোচনা করে বা তার বিরোধিতা করে। মানুষকে দেখবেন ছাত্র শিক্ষকের মধ্যেও দেখবেন, শিক্ষকের মানে পড়াশোনার মধ্যে যদি ছাত্রর যদি খুব একটা পছন্দ না হয়, তাহলে সে সেটা কোনো না কোনোভাবে প্রকাশ করে। এটা মানুষের স্বাভাবিক একটা প্রবৃত্তি, যে মানুষ তার যেটা পছন্দ সেটা যেমন সে স্বাধীনভাবে প্রকাশ করবে, তার যেটা অপছন্দ সেটাকেও সে স্বাধীনভাবে প্রকাশ করবে। এই প্রকাশ করতে গিয়ে কোনো কোনো সময়ে সে হতে পারে যে সে শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে সে হয়তো উচ্ছৃঙ্খল আচরণ করে ফেলে, কোনো ক্ষেত্রে সে হয়তো বেশি বাচালতা করে ফেলে, ইত্যাদি ইত্যাদি অভিযোগ আসে কোনো কোনো সময়ে। এবং এইটা কংগ্রেসের মধ্যে খুব বেশি হয়ও। কিন্তু যদি সে এটা একেবারে করতে না পারে, প্রকাশ করতে না পারে, তাহলে তার ভেতরে একটা অভাব বোধ তৈরি হয়। আর এই অভাব বোধ তার সমস্ত কিছু ছাপিয়ে যায়। তার কাছে যদি সোনার থালায় ভাত খাওয়ার ব্যবস্থা থাকে, তার যদি ভাতের সঙ্গে দুনিয়ার সবচেয়ে দামি দামি যদি সবজি ব্যঞ্জন ইত্যাদি যদি থাকেও, তার ঘর যদি সোনায় মোড়ানো হয়, স্বর্ণ মন্দিরের মতন সোনায় মোড়ানো যদি ঘর হয়, তার কাছে সমস্ত দুনিয়ার সমস্ত ব্যবস্থা যদি উপস্থিত থাকে, কিন্তু তারপরেও তার যদি বাক স্বাধীনতা না থাকে, তার যদি নিজের আবেগ প্রকাশ করার যদি সুযোগ না থাকে, তার যদি নিজের মনের বিভিন্ন যে অভিব্যক্তি সেটাকে প্রকাশ করার যদি ক্ষমতা না থাকে, এবং সেটা প্রকাশ করলে যদি তার উপরে যদি আক্রমণ আসে, সবসময় যে শারীরিক আক্রমণ আসবে তা না, তার চরিত্রের ওপরে যদি আক্রমণ আসে, তার সুনামের ওপর যদি আঘাত আসে, তার অস্তিত্বের ওপর যদি আঘাত আসে, তাকে যদি বিশ্রী ভাষা গালি শুনতে হয়, তাকে যদি নানান রকমভাবে অপমানিত অপদস্থ হতে হয়, তাহলে সে আর এটা প্রকাশ করতে পারবে না। কিন্তু প্রকাশ করতে তো চাইবে, কারণ প্রকৃতির নিয়মকে তো অস্বীকার করার ক্ষমতা, প্রকৃতিকে তো দাবিয়ে রাখার ক্ষমতা এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো সৃষ্টির কারো কাছে নাই। তাহলে সে যদি এটাকে প্রকাশ করতে না পারে, তাহলে এটা চাপা থাকে। আর যে কোনো জিনিসকে যদি চাপিয়ে রাখা হয়, চাপতে থাকা হয়, তাহলে প্রকৃতির স্বাভাবিক নিয়মে একটা সময় বিস্ফোরণ ঘটে। একটা সময় সেটা যখন প্রকাশিত হয়, তখন ভয়ঙ্করভাবে প্রকাশিত হয়, সব কিছু উড়িয়ে ধ্বংস করে দিয়ে প্রকাশিত হয়। তো এইটা ভারতবর্ষে হয়তো কংগ্রেসের যারা স্থাপনাকারী যে নেতারা, কংগ্রেসের যে মানে প্রথম দিকে স্বাধীনতার সংগ্রামের সময়ে যে মহান সমস্ত নেতারা কংগ্রেস দলের নেতৃত্ব দিয়েছিলেন, তারা যেহেতু তাদের মধ্যে জ্ঞান, বুদ্ধিবিদ্যা এবং প্রাকৃতিক নিয়ম সম্বন্ধে মানে অবাধ জ্ঞান, এসব কিছু অনেক বেশি ছিল, সেহেতু তারা বুঝতে পেরেছিলেন যে কংগ্রেস দলটাকে এইভাবে গড়ে তোলা দরকার, যাতে তার ভেতরে থেকে সবাই এখানেই তার রাগ, দুঃখ, অভিমান, জ্বালা, যন্ত্রণা, আনন্দ, উল্লাস সব কিছু এখানে প্রকাশ করতে পারে। এখানে যদি প্রকাশ করার সুযোগ থাকে, তাহলে আর অন্য কোথাও তার যাওয়ার দরকার পড়বে না। তার কারণে এই দলের ভেতরে ব্যাপক নেতৃত্বের আপনার উদয় হয়েছে, প্রচুর নেতা তৈরি হয়েছে, তারা নাম কামিয়েছে, তারা মানে দেশের ভেতরে, রাজ্যের ভেতরে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা সুনাম খ্যাতি অর্জন করেছে। এবং আপনারা যদি দেখেন গত 10 বছরে কংগ্রেসের নেতাদেরকেই বিভিন্ন ক্ষেত্রে আপনার শাসক দল আমন্ত্রণ জানিয়ে হাতে পায়ে ধরে তাদেরকে দলের ভেতরে নিয়ে ভালো ভালো অবস্থানে, পজিশনে বসিয়েছে। কেন? যে দল 1952 থেকে আজকে পর্যন্ত মানে বিরাট একটা তার ইতিহাস তৈরি হয়েছে, সেই দলকে কেন কংগ্রেস থেকে নেতা আমদানি করতে হয়, ইম্পোর্ট করতে হয়? এই কারণে করতে হয়, কারণ কংগ্রেস নেতাদের যে একটা ব্যাপ্তি, সেটা অন্য যে কোনো বিজেপি নেতার তুলনায় অনেক বেশি।
কারণ বিজেপিতে রক্ষণশীলতার কারণে, কমিউনিস্ট পার্টিতে রক্ষণশীলতার কারণে সেখানে নেতৃত্বের বিকাশ ঠিকভাবে হতে পারে না। ফলে নেতারা ততক্ষণ পর্যন্তই নেতা যতক্ষণ পর্যন্ত সব কিছু অনুকূলে থাকে। প্রতিকূল অবস্থাতে এলে তারা হাত তুলে দেয়, তাদের কিছু করার থাকে না। যার কারণে 10 বছরে যারাই এমপি হয়েছে তাদের প্রত্যেককেই, যদি বিজেপি থেকে এমপি এমএলএ হয়ে থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, তারা বলবে নরেন্দ্র মোদীজির নামের কারণে আমি এমপি হতে পেরেছি, এমএলএ হতে পেরেছি, মন্ত্রী হতে পেরেছি, সব কিছু নরেন্দ্র মোদীজির কারণে। কারণ তার নিজের কারণে হওয়ার মতন ক্যাপাসিটি তার মধ্যে তৈরি হয়নি বলে সে ও এক মোদীজির ওপর নির্ভরশীল। তো কংগ্রেস দলের মধ্যে কি করেছে, ওই অনেকটা বলে না ছাড়া গরুর মতন ছেড়ে দেওয়া, বা যে মানে গো অ্যাজ ইউ লাইক, বা অবাধ যে স্বাধীনতা, এই অবাধ স্বাধীনতার কারণে কংগ্রেস দলের মধ্যে এত নেতার তৈরি হয়েছে। যেমন ধরেন আজকে আসামে কংগ্রেসটাকে ধরে রেখেছে কে, আর বিজেপিটাকে কে ধরে রেখেছে এবং সরকারটাকে ধরে রেখেছে হিমন্ত বিশ্ব শর্মা। তৈরি হয়েছে কোত্থেকে? কংগ্রেস থেকে। আপনার আজকে পশ্চিমবঙ্গে বিজেপিকে কে ধরে রেখেছে? শুভেন্দু অধিকারী। মূলত কোত্থেকে এসেছে? তৃণমূলের আগে কংগ্রেস থেকে। এইরকমভাবে বিভিন্ন রাজ্যে দেখবেন, এমনকি কেন্দ্রেও অনেক কংগ্রেস নেতা আছে যারা বিজেপিকে মূলত ঠেকা দিয়ে রেখেছে। এরকমভাবে আগে বেড়ার ঘরের মধ্যে ঠেকা দেওয়া হতো না, সেরকমভাবে ঠেকা দিয়ে রেখেছে, তাদের উপর বিজেপি নির্ভরশীল হয়ে গেছে। তো এই রকম যে অবস্থা, তার এই রকম প্রতিকূলতার মধ্যেও দেখেন আবার কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে। কেন কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে? কংগ্রেস থেকে এত নেতা চলে গেছে, গিয়ে তারা বিজেপিকে শক্তিশালী করেছে। তারপরে কংগ্রেস মনে হয়েছিল কংগ্রেস খালি হয়ে গেছে। এ খালি হয়ে যাওয়া কংগ্রেস কিভাবে এত ঘুরে দাঁড়িয়ে প্রায় 100, একটা মাত্র কম 100তে গিয়ে পৌঁছেছে যখন কংগ্রেস মুক্ত ভারত গঠনের ডাক দেওয়া হয়েছিল? এই কারণে যে যারা অবশিষ্ট রয়ে গেছে তারা আরও বেশি শক্তিশালী, এটা প্রমাণিত হয়েছে। তারা সেই রকম খাদের কিনারা থেকে দলটাকে আবার তুলে দাঁড় করানোর ক্ষমতা দেখিয়েছেন। কংগ্রেস দলের মধ্যে এই রকমভাবে প্রতিকূল পরিস্থিতিতে নেতৃত্বের প্রমাণ দেওয়ার সুযোগ থাকার ফলে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এবং দেখবেন যে নেতারা কংগ্রেস ছেড়ে চলে গেছিলেন তারা আবার কংগ্রেসে ফিরে আসবেন, এবং কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার যে প্রবণতা, ইডি সিবিআই এর ভয়ে হোক বা বিভিন্ন কারণে হোক, যারা এই প্রবণতা এখন থমকে দাঁড়িয়েছে। আগামী দিনে দেখবেন কংগ্রেস থেকে আগামী 5 বছর অন্তত পক্ষে আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি, কংগ্রেস থেকে হার্ডলি হয়তো বা কেউ কেউ হতে পারে বিভিন্ন হয়তো মামলা টামলায় জড়িয়ে যদি থেকে থাকেন, হাতে গুনে বলতে পারবেন আপনারা যে আগামী 5 বছর পরে যে এই কয়জন মাত্র কংগ্রেস ছেড়ে বেরিয়েছেন। কারণ যেহেতু কংগ্রেস ঘুরে দাঁড়াতে শুরু করেছে, যেহেতু কংগ্রেস প্রমাণ করে দিয়েছে যে এত নেতা চলে যাওয়ার পরেও যারা রয়ে গেছে তারা কংগ্রেসকে নিজের মেরুদণ্ডের ওপরে ভর দিয়ে কংগ্রেসকে দাঁড় করানোর এবং আবার তার স্বমহিমায় উজ্জ্বল করার ক্ষমতা রাখেন, সেহেতু যারা রয়েছেন তারা তো থেকে যাবেনই, এটা আপনাদেরকে আমি আজকে স্পষ্টভাবে বলছি। যারা চলে গেছিলেন তাদের মধ্যে এখন অস্বস্তি শুরু হয়েছে, তারা আবার কংগ্রেসে ফিরে আসার চেষ্টা শুরু করে দিয়েছেন, এবং এটা শুরু হয়েছে মহারাষ্ট্র থেকে। অন্যান্য রাজ্যেও তার প্রভাব আপনারা আগামী দিনে দেখতে পাবে। এবং এই ভিডিওর শেষে আপনাদেরকে বলতে পারি, যেটা আপনাদেরকে বলেছিলাম শুরুতে আপনারা বলে দিতে পারেন, এটা আমি বলছি শেষে, ভিডিওর শেষে, কংগ্রেস সত্যি ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং তার স্পষ্ট প্রমাণ চোখের সামনে দেখা যাচ্ছে। এবং এটাও গ্যারান্টি দিয়ে বলা যায় যে কংগ্রেস মুক্ত ভারত গঠন তো অসম্ভব, এটা প্রমাণিত হয়ে গেছে। বরং আগামী দিনে কংগ্রেস আরও বেশি সংখ্যক শক্তি নিয়ে শাসন ক্ষমতায় ফিরবে, সেটা 3 বছর পরে হোক, মধ্যবর্তী নির্বাচনে হোক, অথবা 5 বছর পরের নির্বাচনে হোক, অথবা 10 বছর পরে হোক। কিন্তু কংগ্রেস ভারতবর্ষে একা বিশাল শক্তি নিয়ে ফিরতে চলেছে। তার শুরুয়াত রাহুল গান্ধী করে দিয়েছেন। এর কৃতিত্ব কংগ্রেস দলের প্রথম সারির নেতাদের মধ্যে রাহুল গান্ধীকে অবশ্যই দিতে হয়। আপনাদের যদি এই মতামতের বিপক্ষে কোনো মত থাকে সেটা প্রকাশ করতে পারেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনারা যেমন সমর্থন করতে পারেন ঠিক তেমনি বিরোধিতা করতে পারেন। আপনারা যেমন আপনাদের সহমত প্রকাশ করতে পারেন, আপনারা দ্বিমত হলে সেটাও প্রকাশ করতে পারেন। এটা উদারনৈতিক প্ল্যাটফর্ম,
এটা রক্ষণশীল কট্টরবাদী প্ল্যাটফর্ম না। এখানে উদারভাবে আপনাদের সমালোচনাকেও ততটাকে গুরুত্ব দিয়ে শোনা হয় যতটা আপনাদের প্রশংসা বাক্যকে শোনা হয়, পড়া হয় বা দেখা হয়। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই ম্যাক্সিমাম মানুষের সঙ্গে শেয়ার করবেন, ম্যাক্সিমাম বন্ধুরা যাতে এই আলোচনার সঙ্গে যুক্ত হতে পারেন। ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন, লাইক অবশ্যই করবেন। নমস্কার, জয় হিন্দ।